শেষ পর্যন্ত ঈশার যাবজ্জীবন জেল হলো। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঈশাকে কোর্টে তোলা হয়। তখনই পর্ণা পক্ষের উকিল বলতে থাকে, জজ সাহেব, আপনার কাছে আমি যে প্রমাণ দিয়েছি, ঈশা হালদার একটা জঘন্যতম মহিলা। সে আলোকপর্ণা দত্তের মেয়ে শ্রীপর্ণা দত্তকে অপহরণ করেছিল। আর পুলিশের হোস্ট থেকে বন্দুক নিয়ে তারপরেই আলোকপর্ণা দত্তকে গুলি করতে গিয়েই সৃজন দত্তের গুলিটা লেগে যায়। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই এই মহিলাকে কঠিনতর শাস্তির আবেদন করছি। তখনই পর্ণা পক্ষের উকিল বসে পড়লেই ঈশার পক্ষের উকিল দাঁড়ায় আর বলতে থাকে, ইওর অনার, আমার মক্কেল ঈশা হালদার ওই আলোকপর্ণা দত্তের পূর্ণ শত্রুতা ছিল। তাই সেই শত্রুতা থেকেই আলোকপর্ণা দত্ত সবসময় আমার মক্কেলকে উত্ত্যক্ত করত। তার বিরুদ্ধে ঘৃণ্যতম অভিযোগ আনত। এবার যে অভিযোগটা এনেছে শ্রীপর্ণা দত্তের অপহরণ, সেটা একদম ভিত্তিহীন। একটা বাচ্চার মুখের কথায় কেন কোর্ট সেটা বিশ্বাস করবে? কারণ তার মা যেটা শিখিয়ে দেবে সেটাই তো একটা বাচ্চা বলবে। তখনই পর্ণা বলে ওঠে, না, আমার মেয়ে কোনো মিথ্যে কথা বলেনি। তখনই ঈশার উকিল বলতে থাকে, ম্যাডাম, আমি তো কিছুই বলিনি। অথচ আপনি নিজে থেকে বলছেন আপনার মেয়ে কোনো মিথ্যে কথা বলেনি, আপনি শিখিয়ে দেননি। তাহলে তো সেরকম হয়ে গেল না যে ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি। তখন পর্ণা বলে, না, আপনি আমার মেয়েকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, তাই আমি বলতে বাধ্য হয়েছি। তখনই জজ সাহেব বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনাকে যখন বলতে বলবো তখনই আপনি বলবেন, ঠিক আছে? তারপরে পর্ণা চুপ করে বসে পড়ে। তখন পিকলু বলতে থাকে, দিদি, তুই মাথা গরম করে কিচ্ছু বলবি না, চুপ করে থাক। তারপরে পর্ণা বলতে থাকে, এই উকিলটা তো সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে। তখন পিকলু বলতে থাকে, বলুক না, আমাদের পক্ষের উকিলও তো আছে। তারপরে দেখা যাবে ঈশার উকিল বলতে থাকে, জজ সাহেব, আমার ক্লায়েন্ট গুলিটা করেছে। হ্যাঁ, পুলিশের হোস্ট থেকেই গুলিটা করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ নিজের আত্মরক্ষার্থে। আত্মরক্ষা করতে গিয়ে সে ফাঁকা গুলি করতে গিয়ে সৃজন দত্তের অ্যাক্সিডেন্টলি গুলিটা লেগে যায়। সেটাতে আমার মক্কেলের কোনো দোষ ছিল না, সেটা আমি প্রমাণ করে দেব। তখনই আলোকপর্ণা দত্তের উকিল বলতে থাকে, আপনি কি করে প্রমাণ করবেন বলুন তো? আপনার মক্কেল সবার সামনে গুলিটা করেছিল। আর আলোকপর্ণা দত্তকে সে মেরে ফেলতে চেয়েছিল। গুলিটা আলোকপর্ণা দত্তকে করতে গিয়েছিল। সেই গুলিটাই সৃজন দত্তের গায়ে লাগে। তাহলে সেখানে মিডিয়ার লোকজনের ক্যামেরাতে স্পষ্ট সেই ভিডিওটা আছে। তখনই ঈশার উকিল বলতে থাকে, শুনুন, মিডিয়ার বা সাংবাদিকের ভিডিও যে কোনো কোর্টে কাজে লাগে না সেটা আপনি নিশ্চয়ই জানেন। তখন উকিল বলতে থাকে, হ্যাঁ জানি। তবে পুলিশ অফিসার, সব পুলিশ অফিসার সেখানে ছিল। তাহলে তারা কি সাক্ষী নয়? তখনই উকিল বলতে থাকে, দেখুন, আমার মক্কেল আমার মক্কেলকে এই আলোকপর্ণা দত্ত সবসময় উত্ত্যক্ত করতো, সবসময় আমার মক্কেলের পিছনে লেগে থাকতো। তাই আমার মক্কেল নিজেকে বাঁচাতে এই গুলিটা করেছিল। তাই ইওর অনার, আমি চাই যেন আমার মক্কেলের এই ভুলটা আদালত ক্ষমার দৃষ্টিতে দেখে আর আমার মক্কেলকে নিঃশর্তভাবে আদালত মুক্তি দেয়। তখনই এই কথাতে জজ সাহেব রেগে যায় আর বলতে থাকে, আপনি কি ফাজলামো শুরু করেছেন? আপনি কি কোনো রকম নিজের মক্কেলের সঙ্গে সম্পর্কে কোনো কিছু না জেনেই, কোনো পড়ালেখা না করেই এখানে এসে পড়েছেন? নিঃশর্ত মুক্তি মানে? একজন মানুষ, সে কিনা একটা অপহরণের চার্জ রয়েছে। শ্রীপর্ণা দত্তকে, একটা শিশুকে অপহরণ করেছে। তারপরে পুলিশের হোস্ট থেকে গুলি করে একটা মানুষকে জখম করেছে। সে এখন হসপিটালে রয়েছে। আর আপনি বলছেন নিঃশর্ত মুক্তি? কি বলতে চান আপনি? এই সাজার মিনিমাম শাস্তি হবে ৩ থেকে ৭ বছর। আর আপনি কি বলতে চান? ঠিক তখনই ঈশার মনে পড়ে যায় উকিলের কথা। যে উকিল বলেছিল, ম্যাডাম, আপনার মিনিমাম ৩ বছরের মতো জেল হবে, কিন্তু তার আগে আপনাকে আমি জামিন ছাড়িয়ে নেব। তখনই ঈশা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, পড়না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এমন উকিল ধরেছি না যে তোদেরকে একদম মাত দিয়ে দেবে। তখনই উকিলবাবু বলতে থাকে, কিন্তু যেই পর্যন্ত এটা প্রমাণিত না হচ্ছে যে আমার মক্কেল নিজে নিজেকে বাঁচানোর জন্য এই গুলিটা করেছে, সেই পর্যন্ত আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। ঠিক তখনই অয়ন আর মমিতা হাসতে থাকে। তখন অয়ন বলতে থাকে, এই মমিতা, ঈশা যে চাল দিয়েছে না, এবার পর্ণাও কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? তখন মমিতা বলতে থাকে, হ্যাঁ, ঈশাকে তো আটকে রাখতে পারবেই না। তখনই পর্ণা আর পিকলু পিকলু উকিলকে, পর্ণাদের পক্ষের উকিলকে বলতে থাকে, কি ব্যাপার উকিল বাবু, আপনি কিছু বলবেন না? ঈশা তো জামিন হয়ে যাবে দেখছি, ঈশা তো বেরিয়ে যাবে। ঠিক তখনই উকিল চুপ করে বসে থাকে। তারপর পর্ণা বলে, কি ব্যাপার উকিল বাবু, আপনি কিচ্ছু বলবেন না? ঈশা তো বেরিয়ে যাবে। এত এত বড় একটা খারাপ মানুষ এভাবে বেরিয়ে যাবে, আপনি কিচ্ছু বলবেন না? তখনই উকিলবাবু বলতে থাকে, জজ সাহেব, আমি ১ মিনিট আপনার কাছে সময় চাইছি। তখনই জজ সাহেব অনুমতি দিলেই সেই উকিলবাবু পর্ণাকে বলতে থাকে, ম্যাডাম, এবার আপনাকে যা করার করতে হবে। তখন পর্ণা বলে, উকিলবাবু, আমি কি করে করব বলুন তো? আমার হাজবেন্ড ওখানে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি শুধুমাত্র এখানে এসেছি
অঙ্কিতা ম্যাডামের অনুরোধে। তখনই উকিলবাবু বলতে থাকে, সেটা জানি ম্যাডাম, কিন্তু আপনাকে শক্ত হতে হবে। যার জন্য আপনার স্বামীর এই অবস্থা, যার জন্য আপনার মেয়ে অপহরণ হয়েছিল, তাকে আপনি এমনিতে ছেড়ে দিবেন? এত খারাপ একটা মানুষকে আপনি কিচ্ছু বলবেন না? তখনই পর্ণাকে পিকলু বলতে থাকে, হ্যাঁ রে দিদি, যা তুই কাঠগড়ায় গিয়ে সবটা বল সাহস করে। তারপর দেখা যাবে উকিলবাবু বলতে থাকে, জজ সাহেব, আমি আপনার কাছে কৃতজ্ঞ আমাকে ১ মিনিট সময় দেওয়ার জন্য। তাই ইওর অনার, আমি এই কেসে আলোকপর্ণা দত্তকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। কারণ এই কেসে উনি একমাত্র ভিকটিম। তারপর দেখা যাবে ইওর অনার অনুমতি দিলেই পর্ণা কাঠগড়ায় আসে। তখনই ঈশা ভয় পেয়ে যায়। তারপরে পর্ণা বলতে থাকে, ইওর অনার, ঈশা আমার সেই কলেজ লাইফ থেকে শত্রু। ও আমার সবসময় পিছনে লেগে থাকতো। তারপরে বিয়ের পরে ভেবেছিলাম যে ওর সাথে আমার সাথে আর কখনো দেখা হবে না। কিন্তু কি করে যেন আমার ব্যবসায়ের খবর পেয়ে ও সেখানেও হাজির হয়ে যায়। তারপরে আমাদের দত্তবাড়ির মানুষকে একটা দিনের জন্য শান্তি দেয়নি। সবসময় আমাদের ক্ষতি করেছে। কিন্তু তারপরেও আমি কিচ্ছু বলিনি ওকে। এমনকি আমাদের শাড়ির কথার গোডাউনে পর্যন্ত আগুন দিয়েছিল। তখন এই কথাগুলো শুনে জজ সাহেব চমকে যায়। তারপর ঈশাপক্ষের উকিল আটকাতে চাইলেই জজ সাহেব তাকে চুপ করতে বলে আর বলতে থাকে, আপনি বলুন। তারপরে পর্ণা সবটা বলে আর বলতে থাকে, জজ সাহেব, তারপরেই সবকিছু ছাড়িয়ে ও আমার মেয়েকে কিডন্যাপ করলো। তারপরে আমার মেয়েকে আমি ফিরে পাই। কিন্তু যখন দেখলো যে আমাকে তারপরেও হারাতে পারল না, তখনই ও আমাকে গুলি করে মারতে চেয়েছিল। সেদিন আমাকে গুলিটা করতে চেয়েছিল। কিন্তু আমার স্বামী আমাকে বাঁচাতে গিয়ে নিজে গুলিটা খেয়ে নেয়। আর এখন আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার স্বামীকে আমি ফিরে পাবো কিনা সেটাও আমি জানি না জজ সাহেব। গুলিটা পুরোপুরি বার করা গেলেও একটা টুকরো রয়ে গেছে। তাই আমার মেয়ে আমার স্বামীকে, তার বাবাকে আর কখনো ফিরে পাবে কিনা তাও জানি না। কিন্তু আমি এখানে আজকে একমাত্র কোর্টের দ্বারস্থ হয়েছি এই খারাপ মানুষটার যেন শাস্তি হয় সেই জন্য। আমার স্বামীকে এই অবস্থায় রেখেও আমি এখানে এসেছি জজ সাহেব। এই হালদার সবসময় মানুষকে টাকা দিয়ে কিনে নেয়, সব সাক্ষীদের টাকা দিয়ে কিনে নেয়। তাই কোর্টকেও যে টাকা দিয়ে কিনে নেওয়া যায় না, সেটাই আজকে আমি প্রমাণ করতে চাই। আমি চাই এই ঈশা হালদারের গুরুতর শাস্তি হোক। তখন এই কথাতেই ঈশা পক্ষের উকিল বলতে থাকে, জজ সাহেব, এটা উনি অবান্ত কথা বলছে। তখনই জজ সাহেব বলে, আপনি চুপ করুন। তারপর জজ সাহেব বলে, দেখুন, যে আপনি যা যা বললেন সেটা আপনার ব্যক্তিগত শত্রুতার কথা বললেন, কিন্তু উনি যেটা করেছে সেটার আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ জজ সাহেব, আমার কাছে অনেক প্রমাণ রয়েছে। তারপরে দেখা যাবে জজ সাহেবকে পর্ণা যে ব্লগটা ছেড়েছিল সেই ব্লগটাই দেখায়। তারপরে দেখলেই জজ সাহেব দেখে অবাক হয়ে যায়। তখন পর্ণা বলতে থাকে, দেখুন জজ সাহেব, এই ব্লগটা ছাড়ার পরেই ঈশা কিন্তু তার ভোটের টিকিটও পায়নি। তাহলে আমার এই একটা ব্লগে যদি ওর পার্টি অফিস থেকে ওকে টিকিট দেওয়া বন্ধ করতে পারে, তাহলে এই ব্লগটা দেখে কি আমি কোর্টে ন্যায় বিচার আশা করতে পারি না? এই ঈশার গুরুতর শাস্তি আমি আশা করতে পারি না? তখনই পর্ণার কথায় জজ সাহেব বলতে থাকে, হ্যাঁ, এই ঈশা হালদারের সমস্ত সাক্ষীর প্রমাণ আমি দেখে ঈশা হালদারকে কোর্ট যাবজ্জীবন শাস্তি দিচ্ছে। যা শুনে ঈশা কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে খুশি হয়ে যায় পিকলু, বর্ষা সহ পর্ণা। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, সৃজন, এই সময়টা তোমার আমার পাশে থাকা দরকার ছিল, কিন্তু তুমি নেই। তুমি আমার কাছে ফিরবে তো? তারপরে দেখা যাবে অয়ন আর মমিতাও ভয় পেয়ে যায়। তারপরে ঈশা যাওয়ার সময় চিৎকার চেঁচামেচি করলে পর্ণা বলতে থাকে, তো চিৎকার চেঁচামেচি না আর কোনো কাজে দেবে না ঈশা, কোনো কাজে দেবে না। তুই এবার জেলে সারাটা জীবন কাটাবি। তারপরে পর্ণা চলে গেলে ঈশা বলতে থাকে, না পর্ণা, এটা তুলে নে, তুলে নে, আমি কিছুতেই এটা সহ্য করতে পারবো না। তারপরে পর্ণা সৃজনের বাবাকে ফোন করে সবটা বলে দেয়। তখন ওইদিকে কৃষ্ণা সহ সবাই খুশি হয়ে যায়। তখন সৃজনের বাবা বলে, ডক্টরের সাথে যোগাযোগ করা গেছে পর্ণা, ডক্টর আসতে আসতে কালকে সময়, কিন্তু এতক্ষণে কি হবে জানি না। তারপরে পর্ণা কাঁদতে থাকে আর বলতে থাকে, না না, আমার সৃজনকে আমি কিছুতেই মরতে দেবো না, কিছুতেই না। তারপরে পর্ণা যোগ্যদাদার কাছে প্রার্থনা করতে থাকে। ওইদিকে দেখা যাবে ঈশাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন ঈশা মনে মনে বলতে থাকে, তোর সৃজন তোর কাছে কোনোদিনও ফিরবে না।